বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মহোদয়ের শিক্ষক আমার দাদা জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টারের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার জীবনের কিছু বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষকের প্রতি আমার অনন্ত শ্রদ্ধা। তিনি একদিকে ছিলেন শিক্ষক, ছিলেন অনন্ত যোদ্ধা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সশস্ত্র বীর যোদ্ধা এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের তার অবদানের কথাগুলো আজকে উল্লেখ করব। এর আগে বিভিন্ন সময়ে দেওয়ান ফজল করিম মাস্টার সম্পর্কে আমি কথা বলেছি, লিখেছি, ফেসবুকে লিখেছি, পত্রপত্রিকায়ও লিখেছি এবং তার জীবনের আলোকে একটি বই স্মারক গ্রন্থ রচনার কাজ আমি দীর্ঘকাল ধরে করে চলছি। বই লেখা অনেক সময় এবং জ্ঞানের বিষয়, ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি। বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার মহাপরিকল্পনায় আমার লক্ষ্য উদ্দেশ্যগুলোকে অবশ্যই বরকতের এবং কল্যাণের মধ্যে রাখবেন, এটা বিশ্বাস করি। এবং সেই বইটির নাম দিয়েছি আমি আমার ধ্রুবতারা। তো জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টারের জীবনীর শুরুতেই তার জন্ম এবং ছাত্র জীবন নিয়ে কথা বলবো। তিনি 1916 সালের 18 ফেব্রুয়ারি নোয়াখালী জেলার প্রাক্তন রামগঞ্জ উপজেলা, বৃহত্তর রামগঞ্জ, বর্তমানে চাটখিল উপজেলার অন্তর্গত মমিনপুর গ্রামের দেওয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেওয়ান জয়নাল মাস্টার ছিলেন স্কুল শিক্ষক, তার মা ছিলেন একজন গৃহিণী আফলাতুন নেসা। তার চাচাও ছিলেন শিক্ষক দেওয়ান মুজিবুর রহমান মাস্টার, যিনি শেরপুর সদরে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আপাদমস্তকে শিক্ষক পরিবারে জন্ম নেওয়া দেওয়ান ফজল করিমের সামগ্রিক চিন্তা চেতনার মধ্যে ছিল শিক্ষক হয়ে জ্ঞানের আলো বিতরণ করবেন, একটি লক্ষ্য উদ্দেশ্য। আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি গড়ে ওঠেননি। জীবনের একটি প্রান্ত পর্যন্ত এটি ছিল তার লক্ষ্য উদ্দেশ্য। আমি আমার জীবনের 18টি বছর আমার দাদার সাথে কাটিয়েছি। আমি তার জীবনের দুঃখ, আনন্দ, ভালোবাসা, প্রাপ্তি, অপ্রাপ্তি, সংগ্রাম, চেতনা সমস্ত কিছু সম্পর্কে আমি জানি। তিনি বলতেন, অনন্ত বন্ধুর মতো করে তিনি সবকিছু বলতেন। তিনি যা কিছু তার জীবনে অপ্রাপ্তি রয়েছিল সেগুলো আমার সাথে শেয়ার করতেন এবং প্রেরণা যোগাতেন আমি যেন সেই পথগুলো অতিক্রম করতে পারি। এটাকে শুধু প্রেরণাই বলবো না, বলবো সেজদায় পড়ে তিনি আমার জন্য কথা বলতেন তার মহান আল্লাহর কাছে, এবং মহান আল্লাহ তার অনেকাংশেই কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তার প্রাথমিক শিক্ষা জীবন নিজ গ্রামে সমাপ্ত করে 1931 সালে লামচর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং 1934 সালে লামচর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন তথা বর্তমানে এসএসসি অতিক্রম করেন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় 1935 সালে নোয়াখালী গুরু ট্রেনিং স্কুল, যেই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে বর্তমানে বলা হয় প্রাইমারি ট্রেনিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, 1902 সালে প্রতিষ্ঠিত নোয়াখালী গুরু ট্রেনিং স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত করে 1936 সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দালালবাজার বামরি গ্রামে বামরি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে স্কুলটির বর্তমান নাম, সেটি প্রথম দিকে সরকারি ছিল না। 1937 সালে এই বিদ্যালয়ে তিনি শিক্ষকতা শুরু করেন। এরই এক প্রান্তে 1939 সালে
যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার স্বপ্ন থেকে বিচ্যুত হয়েছেন, শিক্ষকতা থেকে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। নিজেকে আর শিক্ষকতার মধ্যে স্থির রাখবেন সেই চিন্তা থেকে সরে এসে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি নিবেদিত হয়ে তৎকালীন ব্রিটিশ শাসিত অঞ্চলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রসারিত ছিল, ব্রিটিশ শাসিত যতগুলো দেশ ছিল সবখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আক্রান্ত হয়েছিল। তিনি প্রথমে রয়্যাল পাইওনিয়ার কোরের আওতায় যুদ্ধ শুরু করেন। 1939 থেকে 1944 সাল পর্যন্ত রয়্যাল পাইওনিয়ার কোরের আওতায় একজন যোদ্ধা হিসেবে তিনি যুদ্ধ করেন। পরবর্তীতে 1944 থেকে 1947 পর্যন্ত ইস্টার্ন কমান্ড পাইওনিয়ার কোরের আওতায় তিনি যোদ্ধা হিসেবে যুদ্ধ করেন। 1947-এর 17 সেপ্টেম্বর স্বাধীনতার পরে, পাকিস্তান স্বাধীনতার পরে বা ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে ব্রিটিশ পরবর্তী সময়ে দেশে ফিরে আসেন এবং স্বাধীন পাকিস্তান গঠিত হওয়ার পরে 1948 সালের 15 ফেব্রুয়ারি তিনি পাকিস্তান আর্মিতে যোগদান করেন। দেশমাতৃকার টানে দেশের নিরাপত্তায় নিজেকে নিবিড়ভাবে যুক্ত করেন এবং এই নিবিড়ভাবে যুক্ত হওয়া 1948 থেকে 1955 পর্যন্ত তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুক্ত ছিলেন, একজন সেনাবাহিনীর, পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে। এই সময়ে তার শিক্ষার প্রতি অনন্ত নিবিড় আগ্রহের কারণে তখনকার সরকার করাচি বিশ্ববিদ্যালয়ের আওতায় নিরাপত্তা বিষয়ক উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ তাকে দেয়। প্রশিক্ষণ, উচ্চতর প্রশিক্ষণ, নিরাপত্তা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ সমাপ্ত করে 1955 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে তিনি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন 1960 সাল পর্যন্ত। 1960 সালে তৎকালীন সরকার, পাকিস্তান সরকার লন্ডন আবাসিক স্কুলের মতো একই আদলে পাকিস্তানে দুটি বিদ্যালয়, আবাসিক আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। যে আবাসিক আদর্শ বিদ্যালয়ের বর্তমান নাম হলো রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং করাচি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। দুটি পাকিস্তানের দুই অংশে, দুই প্রদেশে দুটি বিদ্যালয়, যেটি বর্তমানে 1971-এ দেশের স্বাধীনতার পরে বাংলাদেশ গঠিত হওয়ার পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল নামে পরিচালিত হয়। জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টার 1960 থেকে 1983 পর্যন্ত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালন করেন। এর পরবর্তীতে তিনি তার কর্মজীবনে থাকাকালীন দুটি হল গঠন প্রতিষ্ঠা করেন, একটি ডক্টর কুদরাতি খুদা হল এবং জাতীয় কবির নামে তার স্মৃতিতে কবি নজরুল হল। এই দুটি হলে তিনি পরবর্তীতে পদাক্ষের দায়িত্ব পালন করেন, প্রভোস্ট, বর্তমান পদ হলো প্রভোস্ট। এই দীর্ঘ কর্মজীবন অতিক্রম করার মধ্য দিয়ে জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টার তার হাতে গড়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে কলেজে উন্নীত করার জন্য তৎকালীন রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। সেনাবাহিনীর পরিচালিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি স্বায়ত্তশাসিত, সেনাবাহিনীর পরিচালনায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয় 1983 সালে। কিন্তু কাঠামোগতভাবে তিনি আর কলেজে দায়িত্ব পালন করতে পারেননি, কারণ 83 সালে যথারীতি তিনি অবসর গ্রহণ করেন। দীর্ঘ চাকরি জীবন, শিক্ষকতা জীবন অতিক্রম করার মধ্য দিয়ে তার সাথে সখ্যতা গড়ে ওঠে। আমি বলবো যে তার জীবনের অনন্য অর্জন, এই অনন্য অর্জন হলো দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টার তখন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান দায়িত্বে। বঙ্গবন্ধু তার ছেলে শহীদ শেখ জামালকে দেওয়ান সাহেবের হাতেই তুলে দিয়েছিলেন, তিনিও এই রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র ছিলেন। পরবর্তীতে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি, দেওয়ান সাহেব তখন সেই বিদ্যালয়েরই প্রধান নির্বাহী সুপারিনটেন্ডেন্ট। এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় এই স্কুলের ছাত্র ছিলেন। এখান থেকে 1983 সালে তিনি এসএসসি পাশ করেছেন। জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টারের হাতে গড়া ছাত্র আজকে দেশের প্রধানমন্ত্রী। তার ভাই আরাফাত রহমান কোকো এই স্কুলে লেখাপড়া করেছিলেন। এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সন্তানের পাশাপাশি সরকারের আমলা এবং ঊর্ধ্বতন ব্যক্তিদের সন্তানরাই অধিকাংশ লেখাপড়া করতেন। এখন সকল শ্রেণী পেশার মানুষের শিক্ষার্থীরা, সন্তানরা লেখাপড়ার সুযোগ পায়। এই আবাসিক আদর্শ বিদ্যালয়টি এখন আবাসিক আদর্শ মহাবিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। দেশের অনেক গুণী মানুষের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। তার ছাত্ররা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে চলছে। শমশের মোবিন চৌধুরী থেকে শুরু করে আরো অনেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা তার হাতে গড়া ছাত্র। তিনি এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালীন সময়ে তার অনন্য অর্জন হলো 1979 সালে বাংলাদেশের তৎকালীন উপপ্রধানমন্ত্রী, নোয়াখালীর সন্তান ব্যারিস্টার মওদুদ আহমদ স্যার, তখন দেশের উপপ্রধানমন্ত্রী। 1979 সখ্যতা গড়ে উঠে দেওয়ান ফজল করিম মাস্টারের সাথে। কারণ প্রধাধিকার বলে উপপ্রধানমন্ত্রী তখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালনার পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন, যেটা বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব দায়িত্ব পালন করে থাকেন। পদাধিকার বলে পরিচালনা পর্ষদের সভাপতি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। মওদুদ স্যারের সাথে সেখানেই সখ্যতা। অবসর গ্রহণের পরে কোনোভাবেই দেওয়ান সাহেবকে আর তিনি ছুটি দেবেন না। কিন্তু এরই মধ্যে রাষ্ট্রের পালাবদল ঘটে, সরকার পরিবর্তন হয়। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, লেফটেন্যান্ট জেনারেল, তিনি রাষ্ট্রপতি হিসাবে যখন দায়িত্ব গ্রহণ করেন, দেওয়ান ফজল করিম মাস্টার তখনও রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব। 83 সালে অবসর গ্রহণের পরে মওদুদ স্যার নিয়ে গেলেন হোসেন মোহাম্মদ এরশাদের কাছে, যে একজন বিশ্বস্ত দক্ষ প্রতিষ্ঠান পরিচালক, সুপার ম্যানেজার হিসাবে তার ক্যাপাসিটি রয়েছে। তাকে আমি চিত্তরঞ্জন কটন মিলের প্রশাসকের দায়িত্ব দিতে চাই। দেওয়ান ফজল করিম মাস্টার মওদুদ স্যারের বয়সে অনেক সিনিয়র। তিনি তার ডায়েরিতে লিখেছেন যে একজন উপপ্রধানমন্ত্রী আমাকে স্যার সম্বোধন করে বলতেন যে আমাদের সন্তানকে আপনার হাতে তুলে দিলাম। তাদের সন্তানই তো আজকের মাননীয় প্রধানমন্ত্রী। সেই থেকে দেওয়ান সাহেব 1983 সালের শেষ প্রান্তে অবসর গ্রহণ করার পরে চিত্তরঞ্জন কটন মিলের প্রশাসক নিযুক্ত হন। শিক্ষকতার, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার আবর্ত থেকে বের হয়ে এসে তিনি হলেন কটন মিলের প্রশাসক। চিত্তরঞ্জনকে আপনারা চেনেন, জানেন, অথবা জানার অনুরোধ রাখব। দেশবন্ধু চিত্তরঞ্জন, মহান সংগ্রামী ব্যক্তিত্ব, মুক্তিকামী, স্বাধীনতাকামী দেশবন্ধু চিত্তরঞ্জনের নামে গড়ে ওঠা দেশবন্ধু চিত্তরঞ্জন কটন মিল, যে প্রতিষ্ঠানটি ভালোবেসে দেশমাতৃকার টানে দেওয়ান ফজল করিম মাস্টার প্রশাসক নিযুক্ত হয়েছিলেন। সেখান থেকেও এক পর্যায়ে অবসর গ্রহণ করে তিনি পরিপূর্ণভাবে তার নিজ গ্রাম নোয়াখালী জেলার মমিনপুরে ফিরে যান। আমৃত্যু সেখানেই থেকেছেন, যুক্ত থেকেছেন নানাভাবে নানা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, প্রেরণা জুগিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যাপক মানুষকে। এখনো তার স্মৃতি অনেক মানুষের হৃদয়ে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। শাহ জকিউদ্দিন উচ্চ বিদ্যালয়, আমি যে বিদ্যালয়ের গর্বিত সন্তান, শিক্ষার্থী, তিনি সেই বিদ্যালয়ের সাথে নানাভাবে যুক্ত ছিলেন। শাহ জকিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসব প্রতিষ্ঠানে তিনি নিয়মিত যেতেন এবং তার আত্মার সাথে যেন প্রতিষ্ঠানগুলো মিশে আছে। তার গ্রাম মমিনপুরে গড়ে ওঠা মমিনপুর দাখিল মাদ্রাসা, তিনি এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এভাবে তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সাথে সরাসরি যুক্ত থেকেছেন। একটি প্রতিষ্ঠান, সেটি হলো বর্তমানে রামগতি উপজেলায়
1947 স্বাধীন পাকিস্তান গড়ে ওঠার পরে তৎকালীন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর যোদ্ধাদের প্রতি বেঁচে থাকা, ফিরে আসা, হিরোশিমা নাগাসাকির মতো বোমা বিস্ফোরণ থেকে শুরু করে ব্যাপক যোদ্ধা নিহত হয়েছে। জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টার ফিরে এসেছেন তার আরো কয়েকজন বন্ধু। তাকে তৎকালীন সরকার 120 শতক জায়গা উপহার দিয়েছিল রামগতির চর চিনি অঞ্চলে। তিনি কিছুদিন সেই জমিতে তার শ্যালক আবু হোসেনকে দায়িত্ব দিয়ে সেখানে চরের ঘর করে দিয়ে দুজোড়া হালের বলদ কিনে দিয়ে চাষাবাদের ব্যবস্থা করেছিলেন, কিন্তু বেশি দিন টিকতে পারেননি। চরদস্যু, যাদেরকে এখন জলদস্যু বলা হয়, জলদস্যু তারা একসময় চরে দস্যুতা করত। চরদস্যুদের আক্রমণে তিনি সেই জায়গা নিকটবর্তী মসজিদের ইমাম মৌলভী আসিরউদ্দিনকে দিয়ে আসেন। সেই মৌলভী সাহেব সেখানে মক্তব পড়াতেন দেওয়ান সাহেবের তৈরি করা সনের সেই গড়ে, যেখানে তিনি চাষাবাদের ব্যবস্থা করেছিলেন। কালক্রমে সেখানে আর তিনি ফিরে যেতে পারেননি। সেই মক্তব সেভাবেই ছিল, দীর্ঘকাল ছিল। দাদার শ্যালক সেই আবু হোসেন দাদা মারা যাওয়ার অনেক কাল পরেও আমার কাছে সেই জমির গল্প বলতেন। সেই জমির ঠিকানা লিখে দিয়ে গেছেন, আমি যেন বড় হলে সেখানে যাই, খুঁজে দেখি কোথায় আছে। আমি কিছুকাল আগে সেই মৌলভী আসিরউদ্দিনের খোঁজে গিয়েছিলাম চরচিনিতে। আমি অবাক হলাম, হতবিহ্বল, পাশাপাশি গৌরবান্বিত হয়েছি। সেখানে মৌলভী সাহেব সেই মক্তবকে জুনিয়র স্কুলে উন্নীত করেছিলেন, যেখানে আজকে চরচিনি আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ান সাহেবের উপহার পাওয়া সেই জায়গায় গড়ে উঠেছে আজকের উচ্চ বিদ্যালয়, যার বীজ বপন করেছিলেন তিনি সম্ভবত 1952 বা 53 সালে। মৌলভী সাহেব অনেক আগে মারা গেছেন। কালের ধারাবাহিকতায় তার সন্তান, তার উত্তরাধিকারদেরকে আমি খুঁজে পেয়েছি। আমি এই সমস্ত ইতিহাসগুলো ডকুমেন্টারি তথ্য প্রমাণ সাপেক্ষে আমি উপস্থাপন করব দেওয়ান সাহেবের স্মারক গ্রন্থে। তিনি 1944 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বেগম আয়েশা সিদ্দিকার সাথে। 1943 সালে বেগম আয়েশা সিদ্দিকাকে তিনি বিয়ে করেন। বেগম আয়েশা সিদ্দিকা হলেন উমা গার্লস স্কুলের প্রথম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। নোয়াখালী জেলার দ্বিতীয় বালিকা বিদ্যালয় হলো উমা গার্লস স্কুল এবং প্রথম বালিকা বিদ্যালয় হলো অ্যানি গার্লস স্কুল। যে দুটি স্কুলকে সমন্বয় করে 1963 গঠিত হয় নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়। এই উমা দেবীকে, তার পরিচয় নিয়ে আমি অন্য এক সময় আলাপ করব। আমি বিনম্র শ্রদ্ধা জানাই, উমা দেবী তার শিক্ষিকাকে, তার শিক্ষার্থী আয়েশা সিদ্দিকাকে প্রেরণা জুগিয়েছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। এই আয়েশা সিদ্দিকা অবিভক্ত রামগঞ্জের প্রথম, 1943 সালে অবিভক্ত রামগঞ্জের প্রথম নারী যিনি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন। তার সখী পরবর্তীতে তার ননদ বেগম শামসুন নাহার সেবার চতুর্থ শ্রেণী থেকে বৃত্তি পেয়েছিলেন। 1944 সালে তিনি তার শ্বশুর বাড়িতে দেওয়ান ফজল করিম মাস্টারের স্ত্রী হয়ে এসে বালিকা বিদ্যালয় গড়ে তুলেছিলেন, আয়েশা সিদ্দিকা বালিকা বিদ্যালয়। জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টারের এই অনন্য অর্জনগুলোর শেষ প্রান্তে এসে, জীবনের শেষ প্রান্তে এসে 2002 সালে তিনি অসুস্থ হয়ে যান, দুরারোগ্য রোগে আক্রান্ত হন। তখন তার চিকিৎসা হয়েছিল কুমিল্লা সেন্ট্রাল হসপিটালে। ডাক্তার ইউরোলজিস্ট ডাক্তার সিরাজুল ইসলাম তার সার্জারি করেছিলেন এবং চিকিৎসার সামগ্রিকতা পালন করেছিলেন তার বড় ছেলে। তিনি 4 সন্তানের জনক। দেওয়ান খুরশেদ আলম, তিনি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাব্যবস্থাপক। 11 জুন 2024 তিনি মৃত্যুবরণ করেছেন। তার মেজ ছেলে দেওয়ান শামসুল আলম বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে অবসর গ্রহণ করেছেন। তার তৃতীয় ছেলে আমার বাবা দেওয়ান মাহবুব আলম
2017 সালে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত থাকাকালীন মৃত্যুবরণ করেছেন। তার ছোট ছেলে দেওয়ান নুরুল আলম, তিনি পেশায় একজন শিক্ষক। আমার বড় চাচা দেওয়ান খোরশেদ আলম, তার বাবা দেওয়ান ফজল করিম মাস্টারের সার্বিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আমরা তাকে সিএমএসে নিয়ে এসেছিলাম এক প্রান্তে, সম্মিলিত সামরিক হসপিটালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সশস্ত্র বীর যোদ্ধা হিসেবে তৎকালীন সরকার, সেনা কল্যাণ সংস্থা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন। তার চিকিৎসা করেছেন তারই ছাত্র, তৎকালীন ইউরোলজিস্ট ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার হারুনুর রশিদ। ডাক্তার হারুনুর রশিদ ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। আমি জানি না স্যার এখন বেঁচে আছেন কিনা। 2002 সালে তিনি তার সার্জারি করেছিলেন এবং তিনি অ্যাটেন্ডেন্স হিসেবে আমাকে অ্যালাউ করেছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে 2003 সালের অক্টোবর এবং নভেম্বরের কিছু অংশ জুড়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি দায়িত্ব দিয়েছিলেন যে আমার শিক্ষকের টেক কেয়ার তুমি করবে, সরকারিভাবে সেনা কল্যাণ থেকে তোমাকেও আমরা 3 বেলা খাবারের অর্থাৎ তোমার রেশনও অ্যালাউ করা হলো। দায়িত্ব হলো দেওয়ান সাহেবের সেবা করার পাশাপাশি ইউরোলজি ওয়ার্ডের অন্যান্য রোগীদের টেক কেয়ার করা, তারা রাতে মশারি দিয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। আমি প্রায় 1 মাসের অধিক সময় সম্মিলিত সামরিক হাসপাতালে 2002 সালের অক্টোবর এবং নভেম্বর মাস মিলে স্বেচ্ছাশ্রমে নার্সিং এর দায়িত্ব পালন করেছিলাম। সেজন্য আমি অনন্তকাল ধরে নার্সদেরকে ভালোবাসি। সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ট্রেন্ড আপ হয়েছিলাম কিছুটা। সেই স্মৃতিবহতা, সেই ইতিহাস, তার অনেক ছাত্র সেখানে আসতেন। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল, যিনি আর্মি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তিনি দেখতে এসেছিলেন তার শিক্ষককে। এভাবে অনেক সেনা কর্মকর্তা তার শিক্ষক দেওয়ান ফজল করিম, তাদের শিক্ষক দেওয়ান ফজল করিম মাস্টারকে দেখতে আসতেন। শিক্ষক তার কোন শিক্ষার্থীকে যেন ভুলতে পারেনি। তার এক শিক্ষার্থীর একটি টিফিন বক্স তার কাছে মৃত্যু পর্যন্ত স্মৃতি হিসাবে ছিল। সেই ছাত্রটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিদায় নেওয়ার সময় তার শিক্ষককে টিফিন বক্সটি দিয়ে গিয়েছিলেন। এই হলো শিক্ষক এবং শিক্ষার্থীর অনন্ত সম্পর্ক, ভালোবাসাময় সম্পর্ক। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সেনাবাহিনী, সেনা কল্যাণ সংস্থা সহ অন্য প্রতিষ্ঠানগুলোকে যারা জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টারকে শ্রদ্ধা জানিয়েছেন। আজকে 4 জুন, আগামীকাল থেকে তার মৃত্যুর 2 যুগ পদার্পণ হবে। আজকে 23তম মৃত্যুবার্ষিকী। তিনি হসপিটালে থেকে একটি বই লেখার কাজ শুরু করেছিলেন, জীবনের শেষ পাতা। কিছু অংশ লিখেছিলেন, যে লেখাগুলো আমার কাছে আছে। এই জীবনের শেষ পাতা আমি শেষ করতে পারিনি। দেওয়ান সাহেবের জীবনের শেষ পাতাকে ধারণ করে আর সংযুক্ত করে আমি নতুন করে তৈরি করা শুরু করেছি। আমার ধ্রুবতারা, যার একটি পাঠ থাকবে ওনার নিজের হাতে লেখা জীবনের শেষ পাতা। এই লেখাগুলো ওনার হাতে লেখা, সেগুলোকে আমি সন্নিবেশিত করব। আমি সকলের কাছে জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টারের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতের শান্তি দান করেন। একজন অনন্ত শিক্ষক হিসেবে তিনি যেন আল্লাহর কাছে সম্মানিত হন। পাশাপাশি আমি গৌরব বোধ করছি আমাদের জন্মস্থান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মমিনপুর গ্রাম, যেখানে সাহিত্য আছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষকের কবর। এটি আমাদের জন্য অবশ্যই গৌরবের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।